আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি আফসানা সুরাইয়া এবং আমি নীরা ফেরদৌস। 2.5 ঘন্টা চেষ্টায় রাজধানীর হাজারীবাগের ফিনিক্স লেদার কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বেলা 2টার পরেই কারখানাটিতে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের সহায়তায় যোগ দেয় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস জানায় ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। তাদের 3 বার নোটিশ দেওয়া হয়। আশিকুল আলমের সহায়তায় এ বিষয়ে আরও জানাচ্ছেন এয়ার বাদল। জুম্মার নামাজের পর হঠাৎই আগুন ধরে ওঠে এ 7তলা ভবনের 5 তলায়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ করে। যোগ দেয় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। বিকেল 5টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ভবনের কয়েকটি তলার প্রায় সবকিছুই পুড়ে যায়। স্থানীয়রা জানায় ভবনটিতে চামড়ার বেল্ট, ম্যানিব্যাগ সহ বিভিন্ন আইটেম তৈরি হতো। কাপড়ে রং করার কাজও চলত ভবনটিতে। কেমিক্যাল থাকতে পারে বলে ধারণা তাদের। মানিব্যাগ আছে, গেঞ্জির কারখানা আছে, আবার ফুটওয়ার আছে, আরো অনেক কিছুই আছে আর কি, মধু আছে। বেশিরভাগে চামড়া, কেমিক্যাল, এসব যাবতীয় জিনিস। এতক্ষণ যাবত আগুন জ্বলছে, ভেতরে আর কিছু নেই। গত পরশু আমাদের এখানে 6টা মেশিন এসছে, তারপরে আরো অনেক কিছু আমাদের মালপত্র ছিল এখানে, বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। ভবনটি পুরাতন হওয়ায় এটি ব্যবহারের যোগ্য কিনা খতিয়ে দেখবে ফায়ার সার্ভিস। সংস্থাটির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, ভবনটির অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় বারবার তাগাদা দেয়া হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। আমাদের টিটিএল কিন্তু আসছে, কিন্তু টিটিএল কি আমরা ডিপ্লয় করতে পেরেছি? আমরা কিন্তু পারি নাই। টিটিএল ডিপ্লয় করতে আমরা পারি নাই। সুতরাং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আপনার ইলেকট্রিসিটি লাইনগুলো, পোলগুলো রাখা আছে এবং বিল্ডিংগুলো কেমন আছে। সুতরাং আমাদের যেই শক্তিমাত্রা, এটা কিন্তু আমরা সম্পূর্ণ দেখাতে পারি নাই। আমরা 13টা ইউনিট এনেছি, বাট কাজ করতে পেরেছি বেসিক্যালি 8 থেকে 9টা ইউনিট। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়াই কিভাবে দীর্ঘদিন কারখানাটি কাদের ইন্ধনে চলছিল, এমন প্রশ্ন তুলেছেন সচেতন মহল। এয়ার বাদল, আরটিভি, ঢাকা। দর্শক, এই বিষয়ে সর্বশেষ অবস্থা জানাতে ঘটনাস্থলে রয়েছেন আশিকুল আলম, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আশিকুল, আগুন লাগার কারণ হিসেবে কি বলছেন ফায়ার সার্ভিস? এছাড়া অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকা সত্ত্বেও কিভাবে ঝুঁকি নিয়ে কারখানাটি এতদিন চলছিল জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে এই নোটিশ দেওয়ার পরেও তারা কিন্তু সতর্ক হয়নি এবং এরপরেও কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে গিয়েছে। এখন এই উদ্ধার কাজের যে তৎপরতা, সেটি সবশেষ পরিবেশটি এখন রয়েছে এখানে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে আশপাশে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে ব্যবসায়ীরা, তারা এখানে এসেছেন। এবং কিছুক্ষণ আগে একজন ব্যবসায়ীর বন্ধু, তার সাথে আমার কথা হয়েছিল যে তিনি একজন ব্যবসায়ী কিছুদিন আগেই এখানে 20 থেকে 30 লক্ষ টাকার মালামাল তিনি মজুত করেছিলেন। সেগুলো সব কিছুই চামড়ার পণ্য, এবং তিনি এখন বিদেশে আছেন, কিন্তু তার প্রতিষ্ঠানটি পুড়ে গিয়েছে। তিনি বিদেশ থেকে এখানে ভিডিও কলে তা আহাজারি করছিলেন। এবং এছাড়া অনেকেই আমরা দেখেছি যারা এখানে আহাজারি করছেন, এবং অনেকেই তাদের ক্ষয়ক্ষতির কথা আমাদেরকে জানাচ্ছেন। ভেতরে ফায়ার সার্ভিসের সাথে প্রবেশ করছিলেন এখানকার স্থানীয় একজন, তার সাথে একটু কথা বলবো। ভিতরে আপনি আসলে কি দেখছিলেন? পরিস্থিতি প্রথম দিকে যখন আমরা একটা ফায়ার সার্ভিসের লোক আসছিল, ওনাদের সাথে আমরা কয়েকজন আর কি পানি নিয়ে ওনাদের সহযোগিতা করার জন্য উপরে চলে গেছি। না, ভিতরে অবশিষ্ট কিছু কিছু কারখানা যেগুলো সাইডে ছিল, অপর সাইডে, ওগুলো দেখা গেছে একটু ক্ষয়ক্ষতি কমেছে, আর অনেকগুলোই বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক বড়। আপনি শুনছিলেন নিরাজ যে বেশিরভাগ প্রতিষ্ঠানই ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এখানে ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং ফায়ার সার্ভিসের 2টি টিম এখনও এখানে রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে আছেন। এই ছিল আমার কাছে হাজারীবাগ থেকে। জি আশিকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এদিকে 2024-25 অর্থ বছরে উল্লেখযোগ্য সংকটের মুখোমুখি হবে বাংলাদেশের অর্থনীতি। এতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নেমে আসবে 4.1%। এক প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি জানায়, চলমান বৈশ্বিক অস্থিরতা, মূল্যস্ফীতি ও রাজস্ব ঘাটতি সহ নানা সংকট বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে।
চলতি বছর বাংলাদেশে মূল্যস্ফীতি সহ 5টি বড় অর্থনৈতিক বিপর্যয় চিহ্নিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। স্বৈরাচার পতনের পর দেশের অর্থনীতি সচল রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যেই চলতি অর্থবছরে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস প্রতিবেদনে বিশ্বব্যাংক জানায় 2024-25 অর্থবছরে বাংলাদেশের জিডিপির হার 4.1% নেমে আসবে। প্রতিবেদন বলছে, করোনা মহামারী পরবর্তী ধাক্কা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের অস্থিরতা বিশ্ব বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলেছে। এর সাথে উচ্চ মূল্যস্ফীতি, আমদানি ব্যয় বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা আর ক্রমবর্ধমান ঋণের চাপকে সংকটের জন্য দায়ী করে সংস্থাটি। বিশ্বব্যাংকের বিশ্লেষণ বলছে, ইউরোপ ও উত্তর আমেরিকার ক্রেতাদের অর্ডার কমে যাওয়ায় তৈরি পোশাক শিল্প থেকে রপ্তানি আয় হ্রাস পাচ্ছে। একদিকে দেশের মূল্যস্ফীতি যেমন ক্রয় ক্ষমতা কমিয়ে দিয়েছে, অন্যদিকে টাকার মান কমে যাওয়ায় আমদানি ব্যয়ও বেড়েছে। এর প্রভাবে সবচেয়ে ঝুঁকির মুখে পড়বে দেশের নিম্ন আয়ের মানুষ। সংকট কাটিয়ে উঠতে রাজস্ব ব্যবস্থায় সংস্কার, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা, সামাজিক সুরক্ষা কার্যকর ও কর্মসংস্থান বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের। এদিকে চলতি বছর বাংলাদেশের জন্য 5টি বড় অর্থনৈতিক ঝুঁকি চিহ্নিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এর মধ্যে মূল্যস্ফীতি সবচেয়ে বেশি সংকট তৈরি করবে বলে আশঙ্কা করছে সংস্থাটি। প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ দূষণ, অর্থনৈতিক মন্দা ও বেকারত্ব বাংলাদেশের অর্থনীতিতে বিপর্যয় আনতে পারে বলে সতর্ক করেছে ইকোনমিক ফোরাম। বিনিয়ামিন, RTV। বাজার থেকে উধাও 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিন তেল। এর জন্য উৎপাদকদের কারসাজিকে দায়ী করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। চালের বাজারের উত্তাপ এখনো কমেনি। ভরা মৌসুমে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। মোটা চালের দাম উঠেছে 60 টাকায়। তবে স্বস্তি কেবল শীতের সবজিতে। 30 থেকে 50 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে সব সবজি। দেখুন মাহিন আরাফাতের রিপোর্ট। একদিকে নির্দিষ্ট পণ্যের ওপর অতিরিক্ত ভ্যাট আরোপ, অন্যদিকে লাগামহীন নিত্যপণ্যের বাজার। দুয়ে মিলে না বিশ্বাস সাধারণ মানুষের। গত কয়েকদিনে বাজার থেকে উধাও হয়েছে 1 ও 2 লিটার বোতলজাত সয়াবিন তেল। এর পেছনে দাম বাড়ানোর কারসাজি দেখছেন খুচরা ব্যবসায়ীরা। তারা দাম বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করছে, এখন সরকার মনে বাড়ায় না, এরা আবার তেল বন্ধ করে দিচ্ছে দেওয়া। তেলের দাম যা হওয়া উচিত আমাদের তো নাগালের বাইরে। সরকারের নানামুখী পদক্ষেপের পরেও নিয়ন্ত্রণে আসেনি চালের বাজার। বিক্রেতাদের দাবি, সরবরাহ ঘাটতি দেখিয়ে চালের দাম বাড়াচ্ছে মিল মালিকরা। আসলে সংকট না, ওরা কৃত্রিম সংকট করে চালের দাম বাড়াইছে, প্রতিদিনে 1 টাকা করে। মাছের বাজারে মিশ্র অবস্থা। ইলিশ ও নদীর মাছের দাম কিছুটা বেড়েছে, অন্যদিকে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে চাষের মাছের দাম। তবে মাংসের বাজার ঊর্ধ্বমুখী। খাসির মাংসের দাম উঠেছে 1200 টাকায়। মাছের আমদানি আছে, মাছের দামও কম আছে। গরু 750 টাকা কেজি আর খাসি 1200 টাকা কেজি। মধ্যবিত্তের জন্য অবশ্যই কষ্টকর আমাদের জন্য। যদি ব্যাট টেস্ট কমায় তাহলে নিম্ন লোকেরা কিছু কিনা খাইতে পারবো। বাজারে স্বস্তি কেবল শীতকালীন সবজিতে। নানা রকম সবজিতে ভরপুর প্রতিটি দোকান, দামও ভোক্তার নাগালে। সবকিছুর দাম তারপরও ক্রেতা খুব কম আছে, কিন্তু ইনকাম নাই মানুষের। কেনা যায় আমাদের মতো যারা কিনতে পারি আমরা। রমজানকে সামনে রেখে নিয়মিত বাজার তদারকির দাবি সাধারণ ক্রেতাদের। মাহিন আরাফাত, RTV, ঢাকা। যারা 53 বছর দেশ শাসন করেছেন তাদের কাছ থেকে নতুন কিছু পাওয়ার নেই বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। সংসদে মহিলা কোটার বিরোধিতা করে সংস্কারের পর নির্বাচনের দাবি জানান নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। যুব ইসলামী আন্দোলনের জাতীয় কনভেনশনে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থার দাবি জানানো হয়। অরণ্য গফুরের রিপোর্টে দেখুন এরই বিস্তারিত। যুব ইসলামী আন্দোলনের ৫ম জাতীয় কনভেনশন উপলক্ষে জুমার পরই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। ফ্যাসিবাদের আমলে দেশের ইসলামী দলগুলো নির্যাতনের শিকার হয়েছে উল্লেখ করে আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন বক্তারা। দেশ সংস্কারের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের প্রতিফলন দেখতে চান ইসলামী আন্দোলনের নেতারা। মহিলাদের জন্য সংরক্ষিত আসন 100, এটা আমরা মানি না। যে সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয়, এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয়, তাদেরকে দুর্বল ভাবা হয়। আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম,
যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস হই নাই। আমরা বলবো মহিলারা সরাসরি নির্বাচন করবে, নির্দিষ্ট কোনো কোঠা আমরা চাই না। চাঁদাবাজ দখলবাজদের ক্ষমতায় বসানোর জন্য জনগণ ফ্যাসিবাদ তাড়ায়নি বলে মন্তব্য করেন চরমনাই পীর। পাশে আমাদের যে রাষ্ট্র রয়েছে, নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে, কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই। তাদের দোষদেরকে খুশি করবেন এবং তাদেরকে নিয়ে আপনারা ক্ষমতায় যাবেন না, এটা কখনই হবে না, আর হতে দেওয়া যাবে না। আর পিআর সিস্টেমের মাধ্যমেই বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে। আপনারা কেন চাচ্ছেন না? আপনাদের ভয় কোথায়? আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনারা বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই স্টিভ রুলার জুলুমের এটা চাপিয়ে দেবেন, এটা হবে না। নতুন কমিটি গঠনের মাধ্যমে আগামী নির্বাচনে হাত পাকার পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয়ে শেষ হয় ইসলামী যুব আন্দোলনের কনভেনশন। আমি জানমালের সর্বোচ্চ কোরবানি করতে সচেষ্ট করব। অরণ্য গফুর, RTV, ঢাকা। সরকার উদ্যোগ নিলে 6 মাসের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিকেলে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে তিনি কথা বলেন। আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, লোক দেখানো উন্নয়নের নামে হাজার কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনা। জেনেটিক্যাল লাইন অতিক্রম করতে না পারায় লন্ডনের মন্ত্রী হয়েও টিউলিপ দুর্নীতি ছাড়তে পারেনি বলেও মন্তব্য তার। দীপ্ত চন্দ্র পালের রিপোর্ট। দুর্নীতির অভিযোগে সমালোচনার মুখে সম্প্রতি পদত্যাগ করেন ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এটিএম খালেদ বীর প্রতীকের 45তম শাহাদাত বার্ষিকীর আলোচনায় অংশ নিয়ে যার সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি। শেখ হাসিনাকে ভারত কোন স্ট্যাটাসে রেখেছেন তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। বাংলাদেশের তার যে দুটি পাসপোর্ট, সেই দুটি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা জায়াল পাসপোর্ট, দুটাই বাতিল করেছে। বিকেলে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, জনগণের ইচ্ছার প্রতিফলন অন্তর্বর্তী সরকার, যার প্রধান কাজ নির্বাচন করা। 1991 সালে কিন্তু আমরা এই ধরনের একটি ট্রানজিশন, একটি ক্রান্তিকালীন সময় পার করেছি। সেখানে দেখেছিলেন জাস্টিস শাহাবুদ্দিন, তিনি মাত্র 90 দিনের ভিতরে তিনি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। 3 মাসের মধ্যে 90 দিনের ভিতরে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়ে থাকে, তাহলে আজকে কেন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে না? অন্তর্বর্তী সরকারের কাজ গণতন্ত্রের দিকে হাঁটা, নির্বাচনের মাধ্যমে জনগণকে নির্বাচিত সরকার উপহার দেয়া। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা চলছে। আগামী 2-1 দিনের মধ্যেই তার চিকিৎসার বিষয়ে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। গতকাল লন্ডনে সাংবাদিকদের এই তথ্য জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার কারণে শারীরিক পরীক্ষা শেষ হতে সময় লাগছে। লন্ডন ক্লিনিকে চিকিৎসকদের সঙ্গে বাংলাদেশের চিকিৎসকরা সবসময় যোগাযোগ রাখছে। পুরো বিষয়টি তত্ত্বাবধান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সর্বোচ্চ ভালো চিকিৎসা ওনাকে দেওয়ার জন্য ওনারাও চেষ্টা করছেন, আমরাও যেমন দেশে চেষ্টা করেছি। আজ এই মেডিকেল বোর্ড এবং আমাদের সদস্যরা সবাই মিলে ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আসা যাবে, লাইন অফ ট্রিটমেন্ট আগিয়ে হবে। হিংসা বিদ্বেষ ভুলে তরুণ প্রজন্মকে দেশ গড়ায় মনোযোগী হতে হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজুদ্দিন খানে ঢাকা কলেজে রি-ইউনিয়ন অনুষ্ঠানে তিনি একথা বলেন। কলেজের সাবেক ছাত্র হয়ে স্মৃতিচারণ করে তিনি বলেন, তাদের সাথে বর্তমান সময়ের তরুণদের চিন্তা চেতনায় অনেক পরিবর্তন এসেছে। প্রযুক্তিগত শিক্ষা অর্জনের মাধ্যমে নবীনরা আগামীতে দেশের নেতৃত্ব দেবে। ফ্যাসিবাদের পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিদেশিদের সামনে নিজেদেরকে ইতিবাচকভাবে তুলে ধরতে আওয়ামী লীগ গেল 15 বছর গণমাধ্যমের অপব্যবহার করেছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, গোয়েন্দা সংস্থাগুলো দিয়ে গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হতো। ভবিষ্যতে যেন দেশে ফ্যাসিবাদের
বীজ বপন না হয় সেজন্য সাংবাদিকদের সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার প্রস্তাব নাগরিক ভাবনা শীর্ষক আলোচনায় এসব কথা বলেন শফিকুল আলম। অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন সহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। আসতেছে তাদের একটা স্ট্যান্ডার্ড টকিং পয়েন্ট ছিল যে দেখো 1000 প্রেস আছে, এখানে 10,000 ওয়েবসাইট আছে, এর চেয়ে থ্রাইভিং মিডিয়া ইন্ডাস্ট্রি পৃথিবীতে নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে তারা জানতো প্রত্যেককে তারা নিয়ন্ত্রণ করার মতো অ্যাবিলিটি তাদের ছিল। ডিজিএফআই এর একটা ফোন কল, এনএসআই এর একটা ফোন কল বা ডিবির একটা ফোন কল বা একটা মিনিস্টারের একটা ফোন কল এনাফ ছিল। গোপালগঞ্জ ও চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় 6 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ভোরে ঢাকা খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে 3 বন্ধুর মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ জানায় কাশিয়ানী থেকে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে একটি মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী ফরিদপুরের বোয়ালমারি যাচ্ছিল দীপু দাস, বিশাল নাগ ও হৃদয় মৃধা নামের 3 যুবক। ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় পৌঁছলে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 3 জনের মৃত্যু হয়। এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সুফিয়া রোডের ইউটার্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মিরসরাইয়ের রুবেল বড়ুয়া, নিপ্পু বড়ুয়া ও সনি বড়ুয়া। তারা 3 জন বন্ধু। হোটেল থেকে নাস্তা করে ফেরার পথে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। কক্সবাজারে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরে থাকা ঘুমন্ত এক শিশুর প্রাণ গেছে, নিখোঁজ রয়েছেন আরও 2 জন। গেল রাত আনুমানিক 11টার দিকে উপজেলার মুছনি 26 নম্বর ক্যাম্পের G2 ব্লক থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ক্যাম্পের সহকারী ইনচার্জ মোস্তাক আহমেদ। স্থানীয়রা জানিয়েছেন রাতে হঠাৎ বাজারের পাশে আগুন লাগে। মুহূর্তে আগুন ক্যাম্পে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ও রোহিঙ্গা বাসিন্দাদের 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে যায় শতাধিক ঘরবাড়ি। ক্যাম্প ইনচার্জ মোস্তাক আহমেদ জানান কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। রাখাইনে আরাকান আর্মির কর্তৃত্ব যত বাড়বে এই অঞ্চল ঘিরে ভূ রাজনীতি ততই জটিল হবে বলে আশঙ্কা নিরাপত্তা ও কূটনৈতিক বিশ্লেষকদের। রোহিঙ্গা প্রত্যাবাসন যেমন ঝুঁকিতে পড়বে, তেমনি মিয়ানমারের প্রতিবেশী ভারত চীনের ভূ রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নেও দেখা দেবে টানাপোড়েন, যা বাংলাদেশের দুশ্চিন্তার কারণ হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। রাখাইন পরিস্থিতি নিয়ে বিপুল দেব রায়ের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন শফিকুল আলম। মিয়ানমারের পশ্চিম উপকূলে রাখাইন প্রদেশ, আয়তন ৩৬,৭৬২ বর্গ কিলোমিটার। প্রাকৃতিক সম্পদ ও কৌশলগত অবস্থানের দিক থেকে রাখাইন এতটাই গুরুত্বপূর্ণ যে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির লোভনীয় দৃষ্টি এর দিকে। এই অঞ্চলের সমুদ্রসীমাকে বঙ্গোপসাগরের সবচেয়ে সমৃদ্ধ এলাকা বলা হয়, যেখানে রয়েছে থানসো নামে বিশাল গ্যাস ক্ষেত্র। বঙ্গোপসাগর তীরবর্তী এই প্রদেশে যোগাযোগ ও জ্বালানি খাতে বিপুল বিনিয়োগ রয়েছে চীনের। দৌড়ে পিছিয়ে নেই ভারতও। বিশ্লেষকদের মতে মিয়ানমারের অন্যান্য অঞ্চলের তুলনায় রাখাইন প্রতিবেশী দেশগুলোর জন্য বেশি আগ্রহের। তবে রাখাইন রাজ্য মিয়ানমার জান্তা সরকার থেকে আরাকান আর্মির দখলে চলে যাওয়ায় অঞ্চলটির দিকে বিশ্ব মোরালদের আলাদা দৃষ্টি পড়েছে। প্রতিবেশী হিসেবে চিন্তার ভাঁজও বেড়েছে। বাংলাদেশের সীমান্তে রাখাইন অঞ্চলটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলে জটিল সমীকরণের মুখোমুখি হতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। ওরা একটা স্বায়ত্তশাসন পাবে অথবা স্বাধীনতাও ডিক্লেয়ার করতে পারে, সেটাও জানি না ইন্টারন্যাশনাল সিভিল রিকগনিশন পাবে কিনা। তারা কিন্তু স্বাধীনতা ঘোষণা করেনি এখনো। এখন সেটা দেখা যাবে তখন, যদি তারা পুরোপুরি স্বাধীনতা ঘোষণা করে তখন অন্যরকম প্রশ্ন দাঁড়াবে। বাংলাদেশের সক্রিয় অবস্থান জানান দিতে মিয়ানমার সরকারের বাইরে আরাকান আর্মির সাথে যোগাযোগ বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। চীন এবং ভারত যদি তাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের উচিত, এবং হয়তো হচ্ছে, আমি ঠিক জানি না, কিন্তু এটা স্বাভাবিক যে আমার অ্যাক্রস দি বর্ডার কি আছে তাকে আমার সাথে যোগাযোগ করাটা আমার মনে হয় উচিত হবে। সমন্বিতভাবে কোনোভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব কিনা, মিয়ানমারের ভিতরে একটা আভ্যন্তরীণ স্টেবিলিটি আসে, তাহলে হয়তো এটা কিছুটা শুরু হতে পারে। বিলিয়ন ডলারের প্রকল্পগুলোর জন্য এই অঞ্চলের স্থিতিশীলতা চীন ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা পরোক্ষভাবে বাংলাদেশকে লাভবান করবে। ভূরাজনৈতিক দিক থেকে
মিয়ানমারের রাখাইন রাজ্যটি অনেকটা গুরুত্বপূর্ণ হওয়ায় বিশ্বের অনেক রাষ্ট্র এখন দৃষ্টি ওই রাজ্যটির প্রতি। তাই আরাকান আর্মিদের এই সশস্ত্র বিদ্রোহ কোন দিকে যাচ্ছে সেটি নজর রাখছেন তারা। সেই সাথে বাংলাদেশকে আরও অনেকটাই সক্ষমতার প্রমাণ দিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উৎসব মুখর পরিবেশে চলছে বেচাকেনা। গৃহস্থালী সামগ্রী ও খাবারের দোকানের প্যাকেজ অফারে বেশি ঝুঁকছেন ক্রেতারা। দাম নিয়েও নেই অভিযোগ। আর প্রত্যাশার চেয়ে বেশি দর্শনার্থীর সমাগম হওয়ায় খুশি বিক্রেতারাও। ক্রেতাদের আকৃষ্টে দেওয়া হচ্ছে নানা রকম ছাড় ও অফার দিচ্ছেন তারা। প্রথম দিকে তেমন একটা সাড়া পাওয়া না গেলেও মেলা তৃতীয় শুক্রবার সকাল থেকে ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। উৎসবের আমেজ, স্টল, প্যাভিলিয়ন, খাবারের দোকান, ছোটদের জন্য নির্মিত থিম পার্ক সহ সর্বোচ্চ। পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি, কেনাকাটায় আনন্দমুখর সময় পার করছেন ক্রেতা দর্শনার্থীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলে মাসব্যাপী মেলা চলছে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে খোলা থাকছে রাত 10টা পর্যন্ত। বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে দেশের স্বনামধন্য ব্র্যান্ড বেঙ্গল মোবাইলের স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে রিটেইলার মিট। দুপুরে স্থানীয় এক হোটেলে শ্রাবণী ইলেকট্রনিক্সের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিনেক্স ইলেকট্রনিক্সের সিইও প্রকৌশলী নাহিদুল ইসলাম। তিনি বলেন, বেঙ্গল নিজস্ব কারখানায় আধুনিক ও মানসম্পন্ন মোবাইল পণ্য উৎপাদন করে থাকে। গ্রাহকদের শতভাগ সেবা নিশ্চিতে সারা দেশে 14টি সার্ভিস সেন্টার ও 43টি কালেকশন পয়েন্ট স্থাপন করা হয়েছে। শ্রাবণী ইলেকট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর প্রণব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেঙ্গল মোবাইলের ন্যাশনাল সেলস ম্যানেজার ইকরামুজ্জামান খান ও ডেপুটি সেলস ম্যানেজার রাসেল মাহমুদ। পরে রাইফেল ড্রয়ের মাধ্যমে রাইফেল ড্র মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। দর্শক, সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।